আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরও একটি ক্লাসে উপস্থিত হলাম। আজকের আমাদের পাঠের বিষয় সন্নিবেশ সমযোজী বন্ধন। আর এই সন্নিবেশ সমযোজী বন্ধন বুঝতে হলে লিগ্যান্ড কি এই বিষয়টা বুঝতে হবে। আর আমার পূর্ববর্তী অর্থাৎ এর আগের ক্লাসে আমি লিগ্যান্ড নিয়ে বিস্তারিত পড়িয়েছি। আশা করি সবাই ওই ভিডিওটা দেখে আসবে। ওই ভিডিওটা দেখলে এক্ষেত্রে এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন এটা বুঝতে সুবিধা হবে। আশা করি আগের ভিডিওটা সবাই দেখে আসবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আসি সন্নিবেশ সমযোজী বন্ধন আসলে কি। এই সন্নিবেশ সমযোজী বন্ধন আসলে বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যায়, তবে আমি বোঝার জন্য যে সংজ্ঞা সেটা দিই, তারপরে খাতায় উপস্থাপন করার জন্য আরেক ধরনের সংজ্ঞা। অর্থাৎ এভাবে বলতে পারি যে বন্ধন গঠনকালে যদি ইলেকট্রন একটি পরমাণু অণু বা আয়ন সরবরাহ করে, এবং ইলেকট্রন বলতে এক জোড়া, অর্থাৎ বন্ধন গঠনকালে এক জোড়া ইলেকট্রন যদি একটি পরমাণু অণু বা আয়ন সরবরাহ করে এবং অপর কোনো অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন না দিয়েই ওই এক জোড়া ইলেকট্রন যদি শেয়ার করলে যে বন্ধন গঠন করে সেটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ একটা পরমাণু ইলেকট্রন দিবে আর একটা পরমাণু ইলেকট্রন না দিয়েই, ইলেকট্রন তো না, ইলেকট্রন জোড়, একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন দিবে, অপর পরমাণু এক জোড়া ইলেকট্রন, ওই এক জোড়া ইলেকট্রন শেয়ার করলে যে বন্ধন হয় সেটাই সন্নিবেশ সমযোজী বন্ধন। আমি বোর্ডে একটি বেশ সুন্দর একটি সংজ্ঞা লিখছি। যেমন দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যদি একটি পরমাণু অণু বা আয়ন সরবরাহ করে এবং অপর কোনো পরমাণু অণু বা আয়ন ওই সরবরাহকৃত ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। এক্ষেত্রে যদিও এক্ষেত্রে লেখা হয়েছে একজন পরমাণু অণু বা আয়ন ইলেকট্রন জোড় দিবে, আসলে দিবে বলতে আয়নিক বন্ধনে যেমন সরাসরি দিয়ে দেয়, এখানে দেয় না। আমরা এভাবে বলতে পারি যে ইলেকট্রন জোড়টা ব্যবহার করতে দিয়েছে, কারণ এই ইলেকট্রন আর এটা এই সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা এক প্রকার সমযোজী বন্ধন, আর সমযোজী বন্ধনে একবারে দিয়ে দেয় না, ব্যবহার করতে দেয়। তাহলে এই সন্নিবেশ সমযোজী বন্ধনের দুটি মেন শর্ত, কোনো কোনো বইয়ে শর্ত 3টা দেওয়া আছে। আমরা এই সংজ্ঞার মধ্যে থেকেই বুঝতে পারছি শর্ত 2টা কি হবে। শর্ত 2টা এইভাবে আমরা বলতে পারি যে এমন কোনো অণু পরমাণু আয়ন থাকবে যাতে কমপক্ষে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, একটা গেল শর্ত। আর একটা শর্ত হচ্ছে এমন কোনো অণু পরমাণু বা আয়ন থাকবে যাদের অষ্টক অপূর্ণ থাকবে অথবা ফাঁকা ডি অরবিটাল বা এফ অরবিটাল থাকবে। এক কথায় তাদের ইলেকট্রন নেয়ার জন্য অষ্টক অপূর্ণ থাকবে বা ফাঁকা অরবিটাল থাকবে। এই হচ্ছে 2টা শর্ত। এই 2টা শর্ত হলেই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। আমি যেমন সবচেয়ে সোজা যে উদাহরণটা, এই উদাহরণটা খুব বেশি আসে, ওইটা দিয়ে শুরু করি। যেমন BF3 আর NH3, এক্ষেত্রে এই নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর BF3 এই বোরনের শেষে 3টা ইলেকট্রন ছিল। এই 3টা ইলেকট্রন 3টা ফ্লোরিন শেয়ার করছে। 3টা ফ্লোরিন শেয়ার করার ফলে এক্ষেত্রে বোরন ফ্লোরাইডের বোরন পরমাণুর শেষে 6টা ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ এই BF3 এই যৌগটা হয়ে গেছে অষ্টক সংকোচন যৌগ। ফলে এক্ষেত্রে এই নাইট্রোজেনের উপর যে একজোড়া মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রন এই বোরন BF3 বোরন গ্রহণ করতে পারে। তাহলে এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এইভাবে এক্ষেত্রে আর এই সন্নিবেশ সমযোজী বন্ধনকে তীর চিহ্ন দ্বারা লেখা হয়। অবশ্যই এই তীর চিহ্নটা ছোট করে দিতে হবে, আর যেন এই তীর চিহ্নের মতো না হয়ে যায়। এই তীর চিহ্নটা মানে এখানে প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপ, এই স্টেপ থেকে এই স্টেপ গিয়েছে, আর এই তীর চিহ্ন মানে
এই নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন বোরনকে ব্যবহার করতে দিয়েছে। এটা গেল। আমি আরও আসি, যেমন NH4+ অ্যামোনিয়াম আয়ন, NH4+, এইটার ক্ষেত্রে যদি আসি, এক্ষেত্রে এমন হয় NH3 আর H+। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আবার এইভাবে লেখা যায়, একটা গেল। ঠিক অনুরূপভাবে আমরা আরো কিছু যৌগ, যেমন একটা জটিল যৌগ আসি, এই যে FeCN, এই জটিল যৌগটা লিখলাম। এই এই জটিল যৌগটা এই অধ্যায়ের পূর্বের ক্লাসে পড়ানো হয়েছে, তারপর আমি আবারও দেখিয়ে দিই। এখানে হেক্সাসায়ানো আয়রন 2 আয়ন এই যৌগটার নাম। এক্ষেত্রে 6টা সায়ানাইড আছে, 6টা সায়ানাইড আয়রনের যে ডি অরবিটাল আছে, পি আছে, এস অরবিটাল আছে, এই অরবিটালে ইলেকট্রন দিবে। আমি এক্ষেত্রে প্রথমে আয়রনের যে ইলেকট্রন বিন্যাস, খুব সংক্ষেপে আমি ইলেকট্রন বিন্যাসটা লিখি 2+। আমি আগেরগুলো না লিখে সরাসরি এইভাবে লিখতাম 3d6 4s0 4p0, এইভাবে লিখলাম। এক্ষেত্রে 6টা সায়ানাইড আসবে। 6টা সায়ানাইড যদি আসে এই যৌগের ক্ষেত্রে, আমরা এই যৌগটা যখন লিখবো এই ক্ষেত্রে এইভাবে দেখাতে পারি CN, এস অরবিটাল একটা, পি অরবিটাল 3টা, এটা 3d, এটা 4s, এটা 4p। এক্ষেত্রে আয়রনের ডি অরবিটালে এই 6টা ইলেকট্রন আছে, এই যে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন এই 6টা অরবিটালে, 5টা ডি অরবিটাল যাবে। কিন্তু এই সায়ানাইড এটা স্ট্রং লিগ্যান্ড হওয়ার কারণে এই 6টা ইলেকট্রনকে চাপিয়ে দিবে। তখন আমরা এই 6টা ইলেকট্রন এইভাবে লিখতে পারি, 3 জোড়া হয়ে যাবে। 3 জোড়া হয়ে গেলে এক্ষেত্রে 2টা পি, একটা এস এবং 3টি পি অরবিটাল এক্ষেত্রে খালি থাকে। ফলে 6টা সায়ানাইড অর্থাৎ 6টা লিগ্যান্ড এই 6টা অরবিটালে 6 জোড়া ইলেকট্রন দিবে, দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এইভাবে এই যে জটিল আয়নটা বলা হয়েছে, এই জটিল আয়নটা সায়ানাইড আয়রনের ডিএস এবং পি অরবিটালে ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এই আয়নটা গঠন করে। আর এই ক্ষেত্রে প্রতিটা সায়ানাইড এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন দিবে। এইভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যায়। মোটামুটি আমি 3টা উদাহরণ দিলাম। এরপরে আরো কিছু বিষয় আসি। কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আছে যে BeCl2 এই ক্ষেত্রে কেন পলিমার গঠন করে, আমরা সেই যৌগগুলো এখন আসি। তাহলে এক্ষেত্রে আমরা যে বেরিলিয়াম ক্লোরাইড এক্ষেত্রে যে পলিমার গঠন করে কেন, কিভাবে, এই যে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, সেটা আমরা আসি। এক্ষেত্রে আমরা যৌগটাকে এইভাবে লিখি বোঝার সুবিধার জন্য। এক্ষেত্রে প্রতিটা ক্লোরিন পরমাণুতে 6 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমি 2টা পরমাণু দেখালাম, আর বাকিগুলো আর দেখালাম না। তাহলে এই বেরিলিয়াম ক্লোরাইড কেন পলিমার গঠন করে? এক্ষেত্রে এটার যে বেরিলিয়াম ছিল, বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন আছে, 2 জোড়া অর্থাৎ 4টা ইলেকট্রন আছে। এর অষ্টকেই বেরিলিয়ামের অষ্টক পূর্ণ হতে গেলে এখনো
4টা বা 2 জোড়া ইলেকট্রন লাগে। আর এই 2 জোড়া ইলেকট্রন লাগার কারণে এই বেরিলিয়াম ক্লোরাইড যে অণু আছে এই অণুগুলো পার্শ্ববর্তী অণুর সাথে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে নিজের অষ্টক পূর্ণ করে এবং এই ক্ষেত্রে অষ্টক পূর্ণ করার সময় এটা পলিমার গঠন কাঠামো দেখায়। যেমন এই যে বেরিলিয়াম ক্লোরাইডে 2 জোড়া ইলেকট্রন, এই 3 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এই ক্লোরিনেরও এই প্রতিটা ক্লোরিনের 3 জোড়া আছে, তার মধ্যে এক জোড়া এই যে এইটাকে দিবে, এই এক জোড়া এইকে দিবে। তাহলে এর যে শেষে 4টা ছিল এই ক্ষেত্রে এই ক্লোরিন থেকে এক জোড়া পেল। আবার এই ক্ষেত্রে আমি কোনোভাবে এটা দেখাতে পারি, এইভাবে চলতে থাকবে। এক্ষেত্রে এর যে এখানে এক জোড়া 2 জোড়া আছে, এখান থেকে এই ক্লোরিন থেকে এক জোড়া পায়, এই ক্লোরিন থেকে আরেক জোড়া পায়, ফলে এর 4 জোড়া ইলেকট্রন হয়ে যায়, অর্থাৎ 8টা ইলেকট্রন হয়ে যায়, অষ্টক পূর্ণ হয়ে যায়। এই অষ্টক পূর্ণ করার জন্য বেরিলিয়াম ক্লোরাইড অণু পলিমার গঠন করে। ঠিক এইভাবে চলবে, এইভাবে এদিকেও চলতে থাকবে, এইভাবে এদিকেও চলতে থাকবে। এরপরে আমরা আরেকটা বিষয় আসি। এখন যেটা দেখাবো, এই যৌগটা খুব বেশি আসে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। ডাইমার মানে পলিমার, মানে যেমন একটু আগে দেখলাম পলিমার মানে অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে, আর ডাইমার মানে 2টা। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু কিভাবে পরস্পরের সাথে 2টা অণু মিলে ডাইমার করে সেটা আমি এখন দেখাই। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি এই পাশে একটু লিখে আসি, এটা এইভাবে আমরা দেখাতে পারি। যদিও এটা আয়নিক যৌগ, আসলে এটা আসলে সমযোজী যৌগই বলা হয়, আয়নিক যৌগ হইলেও এক্ষেত্রে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের শেষে 6টা ইলেকট্রন, অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন আছে। 3 জোড়া ইলেকট্রন হওয়ার ফলে এইটাকে বলা হয় অষ্টক সংকোচন যৌগ, অর্থাৎ অষ্টক অপূর্ণ যৌগ। আর যেহেতু অষ্টক অপূর্ণ আছে, এই অ্যালুমিনিয়াম অন্য কোনো অণু হতে এক জোড়া ইলেকট্রন নিতে পারে। এই নেওয়ার কারণেই এটা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা ডাইমার গঠন করে, অর্থাৎ এটা এই প্রকৃতিতে এইভাবে থাকে। তাহলে আমরা দেখাই এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কিভাবে থাকে। এই ক্লোরিন তাহলে এই যে এখানে এই ক্লোরিনের যে প্রতিটা ক্লোরিনে 6টা করে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এই মুক্ত জোড় ইলেকট্রন থাকার ফলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটি ক্লোরিন এই অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের এক জোড়া ইলেকট্রন দিবে, এবং অপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটি ক্লোরিন পূর্বে প্রথম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের এক জোড়া ইলেকট্রন দিবে। এইভাবে ইলেকট্রন জোড় দেওয়ার ফলে সন্নিবেশ সমযোজী বন্ধন হওয়ার ফলে এই অ্যালুমিনিয়ামের যে 3 জোড়া ছিল, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এখান থেকে 1 জোড়া পেল 4 জোড়া হয়ে গেল। ঠিক অনুরূপভাবে পরবর্তী যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের 1 জোড়া 2 জোড়া 3 জোড়া ছিল, এক্ষেত্রে এই ক্লোরিন থেকে 1 জোড়া পেয়ে এরও 4 জোড়া হয়ে গেছে, অর্থাৎ অষ্টক হয়ে গেছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অষ্টক পূর্ণ করার জন্য, অষ্টক অসম্পূর্ণ ছিল, 6টা ছিল, 8টা হওয়ার জন্য প্রতিটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার পার্শ্ববর্তী পরের, অর্থাৎ এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্লোরিন হতে 1 জোড়া ইলেকট্রন নিবে, আবার এই অণুটা এই আগের অণু থেকে এই অণুর ক্লোরিন থেকে 1 জোড়া নিবে, নিয়ে এইভাবে উভয় অ্যালুমিনিয়াম অষ্টক পূর্ণ করার মাধ্যমে ডাইমার গঠন করবে। এরপরে আমরা আসবো, এখন যেটা দেখাবো এটা অবজেক্টিভে আসে, মাঝে মাঝে আসে। কিছু যৌগ দেওয়া থাকে, সেটা জটিল যৌগ হতে পারে বা নরমাল যৌগ হতে পারে। এই যৌগের মধ্যে বন্ধনের সংখ্যা নির্ণয় করতে বলে। যেমন আমরা যদি আসি অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যৌগটার মধ্যে এইভাবে আমরা বলতে পারি অ্যামোনিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের মধ্যে এখানে আয়নিক বন্ধন একটি। ঠিক অনুরূপভাবে এই যে অ্যামোনিয়া ও H+ এর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন একটি। আর এই যে
নাইট্রোজেন ও 3টা হাইড্রোজেনের মধ্যে সমযোজী তিনটি। এইভাবে মোট 5টি বন্ধন বিদ্যমান। আমাদের পরীক্ষায় আসে একটা আয়ন দেওয়া থাকবে, এর মধ্যে কয়টা বন্ধন বিদ্যমান। ঠিক অনুরূপভাবে আমরা আসি আরেকটা যৌগ আসি, যেমন এই যৌগ CONH3 হেক্সা অ্যাকোয়া কোবাল্ট ক্লোরাইড। এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগটার ক্ষেত্রে আমরা আসতে পারি এই ক্ষেত্রে কয়টা সমযোজী কয়টা আয়নিক, এটা আমরা আসতে পারি। তাহলে এই ক্ষেত্রে এটা আয়ন আছে, এটা এমন CONH3, এখানে এটা 3+ ও 3 ক্লোরিনের মধ্যে আয়নিক হবে আয়নিক 3টি। তারপরে কোবাল্ট ও 6টি অ্যামোনিয়ার মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন, যেহেতু এখানে 6টা লিগ্যান্ড আছে 6টি। আর এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার প্রতিটার ক্ষেত্রে আছে 3টি করে আছে। কয়টা? মোট আছে 6টা, অর্থাৎ এই ক্ষেত্রে হবে 6 গুণ 3, তাহলে 18টি। তাহলে মোট হবে এই 18, 6, 24, 25, 26, এই 27টি বন্ধন হবে। এখন অনেকে ভাবছো এক্ষেত্রে এই অ্যামোনিয়ার, এই যে অ্যামোনিয়া যদি আমি এভাবে লিখি, এই ক্ষেত্রে কয়টা বন্ধন আছে? সমযোজী আছে এই ক্ষেত্রে 3টা। এখানে আবার এইটা দেওয়া আছে 6, তাহলে 3, 6, 18টা সমযোজী হবে। 3টি করে ক্ষেত্রে এইভাবে লিখি, একটু ফ্রেশ করে লিখি, 3 গুণ 6, 18টি সমযোজী বন্ধন। তাহলে মোট আমি যদি যোগ করি এই 18, 6, 24, 25, 26, 27টি বন্ধন। এইগুলো মাঝে মাঝে অবজেক্টিভে আসে। তাহলে আমি 2টা যৌগ দিলাম, আশা করি তোমরা আরো কিছু যৌগ প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে এগুলো একটু আয়ত্তে নিয়ে আসবে। তাহলে মোটামুটি আমি সন্নিবেশ সমযোজী বন্ধনটা বুঝিয়ে দিলাম। এক্ষেত্রে আরো কিছু আছে, যে এই যেমন একটা কোশ্চেন, এমন একটা প্রশ্ন, এক্ষেত্রে আমরা এটা আসে, এই যে একটা এই অ্যামোনিয়াম আয়ন দেওয়া আছে, এই অ্যামোনিয়াম আয়নে এটা বন্ধনটা কেমন ছিল? বন্ধনটা ছিল এমন, এই বন্ধনটা এমন, অর্থাৎ এক্ষেত্রে 3টা সমযোজী বন্ধন, একটি সন্নিবেশ সমযোজী বন্ধন। আর প্রশ্নটা হলো, দেখাও যে সন্নিবেশ সমযোজী বন্ধন মূলত সমযোজী বন্ধন। তাহলে এটা যখন আমরা সংকরায়ন করেছিলাম, সংকরায়ন 13, 14, 15, 16 ওই ক্লাসের দিকে যখন আমরা সংকরায়ন করেছিলাম, তখন দেখিয়েছিলাম এই অ্যামোনিয়াম আয়নের এই sp3 সংকরায়ন। আর এই sp3 সংকরায়ন হওয়ার ফলে প্রতিটা বন্ধন, এই বন্ধনটা, এই বন্ধনটা, এই বন্ধনটা, এটা, এই 4টা বন্ধন একই প্রকার। আর একই প্রকার হওয়ার ফলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সন্নিবেশ সমযোজী বন্ধনটা মূলত সমযোজী বন্ধন হয়ে গেছে। অর্থাৎ যদিও এক্ষেত্রে ইলেকট্রন জোড় দিচ্ছে আর হাইড্রোজেন আয়ন নিচ্ছে, এটা সন্নিবেশ সমযোজী বন্ধন, কিন্তু এক্ষেত্রে এই সন্নিবেশ বন্ধনটা যেহেতু 4টা বন্ধন একই হয়ে গেছে, এবং এক্ষেত্রে এই যে বন্ধন কোণটা 169 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে সন্নিবেশ সমযোজী বন্ধন মূলত সমযোজী বন্ধন। তাহলে আমরা আজকে
সন্নিবেশ সমযোজী বন্ধন সম্বন্ধে বিস্তারিত পড়লাম। তোমরা বাসায় আরেকটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা ঠিকমতো আয়ত্তে নিয়ে আসতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।